সিরিয়ালে আমি আগাই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে এখানে আমাদের যে ওয়েবসাইট ছিল সেটা আমরা কিছু বেসিক ফাংশন সম্পর্কে আমরা জেনেছিলাম আর কি। হ্যাঁ, মেনু টেনু তৈরি করা ইত্যাদি জেনেছিলাম। তো এখান থেকে আমরা কিছু পোস্ট করে ফেলি দাপ দাপ করে। হ্যাঁ, লরেম ইপসনে যাই। আচ্ছা, চ্যাট জিপিটিতে যাইতে পারি আমরা। চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, কি করবেন? চ্যাট জিপিটিতে একটা একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এখানে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তো চ্যাট জিপিটি এটা আমাদের জন্য খুব উপকার। এটা আমাদের জন্য কত উপকার হয়েছে এটা আমি বুঝতে পারবো না আপনাদেরকে। বিশেষ করে আমার জন্য উপকার হয়েছে, কারণ অনেক সময় লিখতে কষ্ট হয়, ভালো লাগে না, অনেক বেশি বেশি লিখতে হলে কষ্ট লাগে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এটা আর হেল্প করবে আর কি, ঠিক আছে? এই যেহেতু এটা আগে আসছে, দুইটাই ভালো। এটা আগে আসছে, এটাই বেশি ইউজ করতেছি। এটা ডিসপ্লেও আমি ইউজ করছি কয়েকদিন। আহ, দুইটাই ভালো। দুইটাই ভালো। টিপসিকে ছবি আনা যায় না, এখানে কিন্তু ছবি আছে আর কি। ওইটা আপডেট হয়ে যাবে। ওইটা আশা করি আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিজিটাল দেখেন, আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? হ্যাঁ, তা আমি চ্যাট জিপিটি বললাম ডিজিটাল মার্কেটিং কি, সে আমাকে এখন লিখে দিবে। বাংলা ইংরেজি যা মন চায় সব ভাষায় কিন্তু সে লিখতে পারে। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সে লিখে দিচ্ছে আর কি। তো আমরা কন্টেন্ট এইসব এভাবেও কিন্তু কন্টেন্ট আমরা এখান থেকে বিভিন্ন যখন যে কোনো বিষয়ে প্রশ্ন আপনার জানা দরকার, সেটা আপনারা এখানে সেভাবে প্রশ্ন করে অ্যান্সারটা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো ওকে, তো আমরা এখানে এসে লিখবো ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, এরপরে এই যেহেতু সে এটা অ্যান্সার দিচ্ছে, আমি এটা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা একটা আর্টিকেল লিখে ফেললাম, একটা আর্টিকেল, ঠিক আছে? বা একটা ব্লগ লিখে ফেললাম। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এই ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দিব। ওকে, আচ্ছা দিলাম। আর কি দিতে হবে আমাদেরকে? এখানে একটা ছবি দিতে হবে। ছবি মানে প্রত্যেকটা পোস্টের আন্ডারে আপনারা কি দিতে পারবেন? ছবি দিতে পারবেন। তো আমি একটা ছবি দিয়ে দিই আপাতত। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি। ধরুন আমি আমার একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি ডাউনলোড করে দিয়ে দিলেন, সমস্যা নাই। তাহলে ছবি দিলাম, টাইটেল ডেসক্রিপশন দিলাম, ক্যাটাগরি দিলাম। ট্যাগটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এই যে ডিজিটাল মার্কেটিং ট্যাগটা হচ্ছে সার্চ করে পাওয়ার জন্য আর কি। মানে কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে সার্চ করে, যাতে আমার পোস্টটা খুঁজে পায়। শেষ, সাবমিট হয়ে গেল। এখন যদি আমরা হোম পেজে গিয়ে রিলোড দিই, তাহলে এখানে পোস্টটা কিন্তু চলে আসবে, দেখছেন? তো আগের ছবিগুলা, আগের পোস্টগুলা কিন্তু এরকম আসে না কেন? আগের ছবিগুলোতে আমি ছবি দিই নাই, এটাতে ছবি এড করছি। তো এটাই, এভাবে আপনি 20টা 30টা পোস্ট করবেন আর কি। আমি একটা পোস্ট করলাম, আপনি এভাবে 20 থেকে 30টা পোস্ট মিনিমাম একটা ওয়েবসাইটে 20 থেকে 30টা পোস্ট থাকা উচিত। মানে একটা ওয়েবসাইটে, ব্লগ সাইটে। হ্যাঁ, এটা গুগলের একটা নিয়ম আর কি, যে এতগুলো পোস্ট থাকতে হয়। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে পোস্ট করতে হয় সেটা আমরা বুঝে গেছি। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা, তো এখন আমরা কাস্টমাইজেশন যাব। আজকে আজকে বলছি কাস্টমাইজেশন যাব। তো কাস্টমাইজেশন এখানে যে প্যাটার্ন আছে, প্যাটার্ন হচ্ছে ওই যে এখানে আমরা, আচ্ছা, নিউ প্যাটার্ন। আচ্ছা, নেম এবং ক্যাটাগরি। আচ্ছা, এটা একটা ডিজাইন, এটা আমাদের লাগবে না, প্যাটার্ন আমাদের লাগবে না। এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যেতে হবে। আচ্ছা, কাস্টমাইজেশনে যাওয়ার পর আমরা এখানে কি করব? এখানে যা কিছু আছে কাস্টমাইজ মানে আমি আমার মতো করে কিছু করব আর কি। হ্যাঁ, কাস্টমাইজ করব, সেট আপ করে নিব। তো এখানে টাইটেলটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন উপরে, এই টাইটেলটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিলে চলে আসবে, ঠিক আছে? আর সাইট আইকন, এখানে হচ্ছে সাইটের একটা আইকন দিতে পারবো, এটাকে বলা হয় ফেভ আইকন বলা হয়। আমি যদি ছোট্ট একটা আইকন দিয়ে দিই, তাহলে এটা চলে আসবে। তো আপনি ধরেন এটা তারা নিজেরা ক্রপ করে নিবে আর কি। হ্যাঁ, ক্রপ করে নিবে, ছোট করে নিবে। এটাকে বলে ফেভ আইকন। এটা কি বলে? এই আইকনটাকে ফেভ আইকন বলে। এই যে কর্নার দেখতে পাচ্ছেন, যেন ওয়ার্ড পেজের কর্নারে একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক এরকম আর কি। তো হয়ে গেল আর কি। আমি আমার ছবি দিয়ে দেখাইলাম, আপনারা আপনাদের ওয়েবসাইটের লোগোটা দিবেন আর কি। এখানে একটা লোগো তৈরি করতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে হেডারে যদি আমরা একটা ছবি দিতে চাই, যেমন হেডারে ধরেন আমি এখানে একটা ছবি দিব, এই যে, ঠিক আছে? এখানে একটা ছবি দিয়ে দিলেন। ওকে, এবার যদি আমি ক্লিক করি, তো
তো খেয়াল করেন এইটা এখানে একটা ছবি চলে আসবে, দেখছেন? এটা হোম ব্যানার হয়ে গেল আর কি। তো এটা আপনি যদি রাখতে চান রাখবেন, না হলে রিমুভ করে দিলেন। ঠিক আছে, মানে কোনো কিছুই কম্পালসারি না, আপনি যদি রাখতে না চান কোনো সমস্যা নাই। এবার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এখানে দেখেন পাশে কি ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। আমি যদি এটা কালার চেঞ্জ করে দিই, ধরেন ব্লু করে দিলাম, তাহলে আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা। এখন আমি পাবলিশ দিলাম, দেখি ব্যাকগ্রাউন্ড কালার কি হয়। দেখেন দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কাস্টমাইজেশনের কাজটা কি অন্য বুঝে গেছেন। কাস্টমাইজ মানে হচ্ছে পরিবর্তন করা, আমার যেভাবে রাখতে মন চায় আমি সেভাবে রাখবো, কিন্তু কিছুই পরিবর্তন আপনারা করতে পারবেন না। সেটা যদি ধরেন যে হচ্ছে কাস্টম, যেমন ধরেন লেখাগুলার ধরন যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন এটাকে আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ। তো ধরেন কিছু কিছু পরিবর্তন আপনারা করতে করতে পারবেন না, এই জন্য বলছি যারা এগুলো কোড লাগবে, হ্যাঁ। কালার রেড, ধরেন এখানে আমি রেড করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু রেড হয়ে গেল, এটা কিন্তু রেড ছিল না, আমি রেড করে দিলাম। তো এটা হচ্ছে কোডিং করে আপনাকে চেঞ্জ করতে হবে কিছু পরিবর্তন, তো সেগুলো প্রয়োজন নেই, জাস্ট আমি টেকনিকটা বুঝিয়ে দিলাম আর কি, যে কোডিং করেও চেঞ্জ করা যায়, আবার কাস্টমাইজের মাধ্যমেও কি করা যায়, চেঞ্জ করা যায়। তো কাস্টমাইজেশনের মাধ্যমে ওইগুলোই চেঞ্জ করা যাবে যেগুলো তারা অপশনে রাখছে, আর যেগুলো অপশনে তারা রাখে নাই সেগুলোকে চেঞ্জ করতে হলে কোড করে চেঞ্জ করতে হবে। সো কোড এখন যেভাবে করলাম, এখান থেকে কোড করে এই কোডগুলো এখানে রাখতে হবে, এই যেখানে কোডগুলো কোথায় রাখতে হবে, এখানে রাখতে হবে, ঠিক আছে। এখানে কোডটাকে সেভ দিলে তখন আপনি যেটা পরিবর্তন করছেন সেটা কাজ হয়ে যাবে। এখন কিন্তু আমি কোডটা চেঞ্জ করছি কিন্তু সেভ করি নাই, এখন সেভ না করতে আবার রিলোড দিলে চলে যাবে, দেখছেন চলে গেছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝছেন যে কোড করেও চেঞ্জ করা যাবে। তো কোড করে চেঞ্জ করবো, যেগুলো সেটিং থেকে চেঞ্জ হবে না সেগুলোই কোড থেকে চেঞ্জ করতে হয়। তো এখানে আপনাদের চেঞ্জ করা, কোড করে চেঞ্জ করাটা জরুরি নয়, আমি জাস্ট বুঝে একটা দেখাইলাম আর কি আপনাদের বোঝার জন্য। এরপরে সাইড বার, এখানে সাইড বার, সাইড বার হচ্ছে সাইড বার হচ্ছে এই যে এটাকে সাইড বার বলে আর কি, যে এই যে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইড বার, ঠিক আছে। এখানেও যদি আপনি পরিবর্তন আনতে চান, এখানে দেখেন রিসেন্ট পোস্ট নামে একটা সাইড বার আছে, এই যে রিসেন্ট পোস্ট নামে একটা সাইড বার আছে। উপরে আছে সার্চ, এরপরে রিসেন্ট পোস্ট, এরপরে রিসেন্ট কমেন্ট, এরপর আর্কাইভ, এরপর হচ্ছে কি ক্যাটাগরি। তো দেখেন এখানে যেগুলো আছে, আমি যদি এগুলো কোনোটা না রাখতে চাই তাহলে সেগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ধরুন আমি কমেন্ট রাখতে চাই না, তাহলে এখান থেকে কমেন্ট কি করব, ডিলেট। তো দেখেন কমেন্ট আমি ডিলিট করে দিলাম, তাহলে কি হলো, কমেন্ট নামে আর কোনো অপশন থাকবে না আমার এখানে, সাইড বারে থাকবে না। কোনো কিছু রাখাও যায়, কোনো কিছু কি করা যায়, ডিলিটও করে দেওয়া যায়, এই যে দেখেন চলে গেছে। অন্য সাইড বার গুলো আছে কিন্তু রিসেন্ট কমেন্ট নামে কি নাই। আমি তো আর্কাইভকে রাখবো না, তাহলে আমি এখান থেকে এই যে আর্কাইভ থেকে ক্লিক করে রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম, এই যে শেষ, এখন আর্কাইভও নাই। তার মানে কাস্টমাইজেশনের ব্যাপারটা আশা করি ক্লিয়ার, যে এইভাবে আমি দেখেন এখন আর্কাইভও নাই, ক্যাটাগরি আছে, ওকে। এখন আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, যে আমি কিছু অ্যাড করতে, তাহলে এখান থেকে আমি কি কি অ্যাড করতে পারবো, এই যেখানে যা দেখতে পাচ্ছেন এই সব কিছু আমরা অ্যাড করতে পারবো। ধরুন আমি এখান থেকে ক্যালেন্ডার অ্যাড করতে চাই, সিএ, এই যে ক্যালেন্ডার জাস্ট দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিলাম। এখন দেখবেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, রিমুভ, এই যে ক্যালেন্ডার চলে আসে। তার মানে এই ওয়ার্ড পেজের সুবিধাই হচ্ছে এটা, যে এখানে সবকিছু করা আছে, আমি শুধু কোনটা ব্যবহার করব কোনটা করব না সেটা আমাকে বসাই দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এই যে সিলেক্ট করলাম চলে আসলো, ডিলিট করলাম চলে গেল, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন? এই যে কোনো কিছু আনবেন এখান থেকে, এই যে প্লাসে ক্লিক করে, এই যে প্লাসে ক্লিক করে আপনি আনবেন, এখানে অনেক কিছু আছে, ছবি থেকে শুরু করে পড়ে পড়ে আনতে হবে, এগুলো তো অনেকগুলো। এখানে ফাংশন আছে প্রায় 30-40টার মতো, হ্যাঁ। বাট সব ফাংশন আমাদের প্রয়োজন নাই, এই যে প্যারাগ্রাফ আনা যায়, হেডিং আনা যায়, লিস্ট আনা যায়, কোটেশন আনা যায়, কোড আনা যায়, ডিটেলস আনা যায়, এগুলো ছবিও আনা যায়। যেমন ছবি আনা যায় কোনটাতে, ছবি ছবি সার্চ করতে হবে ছবি, অথবা খুঁজে না পেলে আপনি এখানে লেখেন ইমেজ, গ্যালারি, এই যে গ্যালারি লেখেন, দেখেন গ্যালারি চলে আসবে, এই যে ছবি চলে আসবে। মানে এক কথা আপনার আপনার এখানে যা যা আছে আপনি সব যেটা নেবেন সিলেক্ট করবেন সেটাই চলে আসবে। এই যে সিলেক্ট করলাম, এবার এখানে একটা ছবি আমি অ্যাড করে দিব, ধরেন আমি একটা ছবি, এই যে একটা ছবি অ্যাড করে দিলাম, তাহলে এখন এই ছবিটা কিন্তু চলে আসবে। তো একদম সিম্পল। হ্যাঁ, ভিডিও অপশন আছে এখানে, ভিডিও আপনি ইউটিউবের লিংক দিয়ে দিবেন, ভিডিও চলে আসবে এখানে, ঠিক আছে। এমবেড লিংক দিলে বা এমবেড কোড দিলে যে ছবি চলে আসছে, ঠিক আছে। তো আমি এটা রাখবো না, এটা দরকার নেই, সিম্পল যেভাবে আছে সেভাবে থাক, ক্যালেন্ডার থাক, ওকে। আচ্ছা, তাহলে আমরা সাইড বারের বিষয়টাও বুঝে গেলাম, হ্যাঁ। আচ্ছা, আবার যাই।
তো এখানে আর কি আছে, উইজার্টের কাজে হচ্ছে এটা আর কি, হেডারও আপনি এগুলো অ্যাড করতে পারবেন। হেডারও আপনি ধরেন এই যে প্যারাগ্রাফ, হেডিং, সেপারেট ইমেজ, ক্যালেন্ডার যা মন চায় আপনি অ্যাড করতে পারবেন এখানেও। এবার হোম পেজ হোম পেজ ওই যে হোমেও আপনি অ্যাড করতে পারবেন। মানে এইগুলো আপনি অনেক জায়গায় অ্যাড করতে পারতেছেন, তারা যেহেতু অপশনে রাখছে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে ওই ইউ লেটেস্ট পোস্ট না স্টাডি, আমরা লেটেস্ট পোস্ট আগে দিয়ে রাখছি। এরপর থিম অপশন জেনারেল, সাইড বারটা কি ডানে থাকবে না বামে থাকবে, লেফট রাইট দেওয়া আছে। এগুলো আর চেঞ্জ করার দরকার নাই, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। যে কন্টেন্ট স্ক্রিপ্ট, এটা হচ্ছে মানে এই যে কতগুলো ওয়ার্ডের পরে কন্টেন্টটা রিড মোর লেখা আসবে, যেখানে লেখা কন্টিনিউ রিড বা কন্টিনিউ রিড বা রিড মোর। তো দেখেন রিড মোর লিখে দিলে, এই যে আমি এখানে যেভাবে লিখে দিলাম, এখানে যেভাবে লিখে দিব এখানে চলে আসছে। ঠিক আছে, এটা একটা বাটনই কিন্তু, হ্যাঁ এটা অ্যাঙ্গো টেক্সট বাটন। এরপরে ডেট ও টাইম টু, এই যে ডেট শো করতেছে, ক্যাটাগরি শো করতেছে, এগুলো কিন্তু এখান থেকে আসতেছে। ফোর স্লাইডার, এখানে স্লাইডার আমি যদি চাই স্লাইডার আনতে, এখানে স্লাইডার আনা যাবে। দেখি এখানে স্লাইডার আমি দুইটাই দিলাম, এখন দেখি এই যে স্লাইডার চলে আসছে। এতক্ষণ কিন্তু স্লাইডার ছিল না, এখন কিন্তু স্লাইডার, দেখছেন স্লাইডার চলে আসছে, দেখছেন এই যে স্লাইডার চলে আসছে। হ্যাঁ এই যে দেখছেন, দেখছেন স্লাইডার চলে আসছে। তাহলে সব সহজ। না এখানে যে কটা আছে ওই কটাই। এখানে তারা পোস্ট স্লাইডার কয়টা, 8টা নাকি 3টা? আমি 3টা দিলে 3টা সব স্লাইডার আসবে, 4টা দিলে 4টা। মানে এখানে আমরা নিজের মতো করে না, এখানে সংখ্যা বসে দিলেই অতগুলো স্লাইডার কি আসবে। কথা কি বুঝছেন? এখানে সংখ্যা। আর লাস্ট হচ্ছে থিম অপশন, এই থিমের গাইডলাইন আপনি এখানে পাবেন আর কি, থিম কি কি হবে ইত্যাদি। তো মোটামুটি এই কাস্টমার সিএসএস তো বলছি, এটা কোডিং করে আমরা এখান থেকে যা চেঞ্জ করব সবকিছুই আমরা, কিছুটা পার্থক্য থাকবে, অল্প কিছু পার্থক্য। এটা মেজরিটি মানে প্রত্যেকটা থিমে 80% সেম থাকে। মানে কাস্টমাইজেশনটা হচ্ছে আপনাকে ওই টুলসটা বুঝে পড়ে পড়ে আপনাকে ইউজ করতে হবে। আর ওই নামগুলো এরকমই থাকে, আপনার নামগুলো লেখাই থাকবে ওইভাবেই, যাতে করে নাম দেখেও বোঝা যায় এটা দিয়ে এটা করে। আমরা কথা বুঝতে হবে, যেমন ব্রেক, তো ব্রেকের মধ্যে ব্রেক লেখা থাকবে। হ্যাঁ, পাওয়ারের মধ্যে কি লেখা থাকবে, পাওয়ারই লেখা থাকবে। সুইচের মধ্যে কি লেখা থাকবে, সুইচ লেখা থাকবে। তাহলে সুইচ দেখে আমরা বুঝতে পারবো এটা একটা সুইচ। পাওয়ার লেখা থাকলে এটা আমরা বুঝবো এটা পাওয়ার, এটাতে পাওয়ার অফ অন করা হয়, তাই না? কিছু আইকিউ থাকবে, কিছু নিজস্ব বুদ্ধিমত্তা খাটাইতে হবে আর কি। মানে এটা হয়ে যাবে, এটা করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, তারপরও আমি তো একটু সংক্ষিপ্ত ভাবে হোক মোটামুটি বুঝাই দিচ্ছি যে এভাবে হয়। তাহলে এখন আমাদের যে ওয়েবসাইটটা, এখানে আমরা এখন করণীয় কি, মোটামুটি হয়ে গেছে। আমরা শুধু করণীয় হচ্ছে এখানে কি দেওয়া, খালি পোস্ট লেখা সাবমিট করো। ওকে, এটা আমরা শুরু করবো আর কি এখন। হ্যাঁ, আচ্ছা এখানে, আচ্ছা এখানে এখানে কিছু প্লাগইনের ব্যবহারটা একটু দেখাই, আমি একটা প্লাগইন ব্যবহার করে দেখাই। ধরেন এই প্লাগইনটা হচ্ছে এমন যে, প্লাগইন মানে হচ্ছে যুক্ত করা। তো আমরা যদি কোনো কিছু যুক্ত করতে চাই, ধরেন আমি একটা সোশ্যাল ওয়ারফার নামে একটা প্লাগইন আমি যুক্ত করি, সোশ্যাল, ওকে। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভ, যে কোনো প্লাগইনও ইনস্টল অ্যাক্টিভ করলেই এটা সেট আপ হয়ে গেছে। সেট আপ কি সহজ, ইনস্টল অ্যাক্টিভ। এরপরে সেটিং এ যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ অ্যাক্টিভ ওখান থেকেই। ইনস্টল অ্যাক্টিভ করার পরে আপনি সেটিং এ আবার প্লাগইন আসলে প্লাগইনটা পাবেন। এই যে প্লাগইন আসলে এটা আমি ইনস্টল করছি, এটা পাইছি। এবার আমি সেটিং এ যাব। সেটিং এ ঢুকে প্লাগইনটাকে কনফিগ করতে হয়। মানে যে কোনো প্লাগইনেই আপনি ইনস্টল করার পরে এটার কি জন্য আপনি ইনস্টল করেছেন সেটাকে আপনি সেটিং করে দিতে হবে। আমি কেন প্লাগইনটা ইনস্টল করব, শুধু ইনস্টল করলে তো আর কাজ হবে না, এটা সেটিংটাও করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, প্লাগইন মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা, যুক্ত করা। মানে আমাদের ওয়েবসাইটে ধরেন সোশ্যাল আইকন নাই, মানে ফেসবুকের আইকন বা শেয়ার করার কোনো অপশন নাই, আছে নাই? এখন দেখবেন শেয়ার করার অপশন চলে আসবে, এটা অন করা আছে, ডিফল্ট ভাবে এটা অন করা আছে। আচ্ছা, এটা অন করা আছে, এখানে পড়াগুলো পড়তে হবে। এটা কোথায় শো করবে দেখেন, আমাদেরকে বলা হচ্ছে এটা পোস্ট টাইপ, এটা কোথায় শো করবে, এটা হচ্ছে এখানে হচ্ছে নাম দেওয়া আছে। আচ্ছা, হোম পেজে নাম দিলাম, ঠিক আছে। ক্যাটাগরি বিলো, পোস্ট ক্যাটাগরি কি বিলো, পেজ ক্যাটাগরি, পেজে তারা অফ রাখছে, আমরা যদি অন করে দিই তাহলে পেজেও শো করবে। তারপরে কোথায় থাকবে কোথায় থাকবে না সেটা আপনি অফ অন করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে 1 নম্বরে আমি ফেসবুকে রাখতে চাই, 2 নম্বরে ইনস্টাগ্রাম,
এক্স এবং পিন্টারেস্ট মিক্সকে আপনি রাখতে চাইলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই, এটা রাখি দিলাম। এবার আমি সেভ দিয়ে দিই, দেখি আবার কি অবস্থা। এখন যদি আমরা রিলোড দিই, দেখি এখানে এই দেখেন ফেসবুক আইডি আইকন চলে যায়। এখন আমি এই পোস্টগুলো ফেসবুকে কি করতে পারবো, শেয়ার করতে পারবো। দেখছেন এখন ফেসবুকে শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ফেসবুকে অলরেডি লগ ইন হয়ে গেছে একদম ডাইরেক্ট। তো এটা এই প্লাগ ইন এরকম ভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তো আমাদেরকে স্পেশালি যে প্লাগ ইনটা নিয়ে কাজ করতে হবে এখন, সেটা হচ্ছে উ কমার্স প্লাগ ইন, উ কমার্স, ঠিক আছে। তো একটা ব্লগ সাইটে মূলত পোস্ট করার মতো জিনিসগুলোই বেশি ইম্পর্টেন্ট। পোস্ট করতে পারা, মানুষের যাতে পোস্টগুলো পড়তে পারে, এতটুকুই, এটা বেশি, এটাই। আর একটা ই কমার্স মনে করেন এই সাইটটাকে, মানে এই ওয়েবসাইট দিয়ে আমি চাইলে প্রোডাক্ট বিক্রি করতে পারবো যদি আমি করতে চাই। তাহলে সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে আবার প্লাগ ইনে যেতে হবে। প্লাগ ইনে গিয়ে নিউ প্লাগ ইনে কি লিখতে হবে, উ কমার্স। এই ওয়ার্ডপ্রেসের সবচেয়ে সুবিধা হচ্ছে এই প্লাগইনটা দিয়ে আপনি ই কমার্স ব্যবসা করতে, মানে ফ্রিতে করতে পারবেন, এটাই সবচেয়ে সুবিধা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো ডিজাইন চেঞ্জ করছে মনে হচ্ছে, ও কমার্স আপডেট হয়েছে, আগে এরকম কালার ছিল না, একটু ডিফারেন্ট কালার ছিল। আচ্ছা, তো আপনি লিখে দিবেন, চলে আসবে। আচ্ছা, প্লাগ ইন কতগুলো আছে, হাজার হাজার প্লাগ ইন আছে, হাজার হাজার, মানে 10,000 প্লাস প্লাগ ইন আছে। কত হাজার? প্রায় 10,000 প্লাস প্লাগ ইন আছে। তো এখন এতগুলো প্লাগ ইনের নাম কি মুখস্থ রাখা সম্ভব? সম্ভব নেই, সম্ভব না। তাহলে কি করণীয়? তাহলে করণীয় হচ্ছে আপনি যেই কাজটা করবেন সেই কাজটার প্লাগ ইন লিখে সার্চ করতে হবে। ধরুন আমি যদি লিখি মানে সব কিছুরই প্লাগ ইন আছে, মানে অনলাইন আমাদের ওয়েবসাইট ভিত্তিক যত ধরনের কাজ আছে তার 90% প্লাস জিনিসের কি আছে, প্লাগ ইন আছে। অল্প অল্প কিছু জিনিসের প্লাগ ইন নাই, সেটা খুবই রেয়ার, আর সেই জিনিসগুলো মানুষ কমই ব্যবহার করে। মানে যে জিনিসগুলো সম্পর্কে প্লাগ ইন নাই সেই জিনিসগুলো মানুষ কি করে, কম মানুষই ব্যবহার করে। যাই হোক, তো এখন আমি যদি ওয়েবসাইট স্পিড বাড়ানোর জন্য চাই, তাহলে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস লিখবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড 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 আপ প্লাগ ইন। তাহলে কি হবে দেখেন, আমি লিখলাম ওয়ার্ডপ্রেসের স্পিড আপ প্লাগ ইন, দেখেন স্পিড আপ প্লাগ ইন W3KS, WP রকেট, সবচেয়ে সুপার হচ্ছে WP রকেট। তো দেখছেন ব্যাপারটা, আপনি প্লাগ ইন জানেন না, কিন্তু আপনি যখন যে জিনিসটা লাগবে সেটা আপনি গুগলে বা চ্যাট জিপিটিতে লিখলেও চলে আসবে। আপনি চ্যাট জিপিটি যদি লেখেন, চ্যাট জিপিটি যদি লেখেন, যদি লিখি আমরা এখানে যে বেস্ট বেস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ প্লাগ ইন, জাস্ট আপনি শুধু টু লিখে দেন না, দেখবেন কি লিখে দেয় আপনাকে, দেখছেন সব লিখে দিচ্ছে, কোন প্লাগ ইন, কোন কেমন, কত, এক নম্বরে কি লাইট স্পিড, ডব্লিউপি পাঁচটা ক্যাট, দেখছেন সব চলে আসছে, আপনি জানার দরকার নেই। তাহলে এরকম আপনি যে কোনো ধরনের প্লাগ ইন, যেমন পেজ বিল্ডার আছে অনেক, এলিমেন্টর, ভিজুয়াল কম্পোজার, CMB2, ফিশন বিল্ডার, অনেকগুলো পেজ বিল্ডার আছে। হ্যাঁ, কোড স্টার আছে। তো তো এখন এভাবে হয় আর কি, ঠিক আছে। তো আপনি না জানলে কি হবে, আপনি যে কাজটা করবেন আপনি শুধু একবার লিখে দিবেন যে এই কাজের প্লাগ ইন কি, তাহলে কিন্তু হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার নাকি বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, সব জিনিসের প্লাগ ইন আছে। কত সুন্দর দেখছেন, চ্যাট জিপিটি ওয়াও ওয়াও মানে যে পাওয়ার যোগ্য, কত সুন্দর লিখে দিচ্ছে। আপনি এই কথা লাইন হাত দিয়ে টাইপ করতে লাগবে অন্তত 20 মিনিট, সে লিখে দিল 20 সেকেন্ডও লাগে নাই, লিখে দিয়ে দিচ্ছে, আমার অ্যান্সারও পাওয়া হয়ে গেছে। তাহলে মানে কি, এই টেকনোলজির মূল হেল্পটা কি? টেকনোলজির মূল হেল্পটাই হচ্ছে এটাই, যে আমাদের লাইফের কর্ম দক্ষতাকে আরো বেশি কি করবে, অপটিমাইজ করবে, স্পিড আপ করবে, ফাস্টার করবে। এটাই টেকনোলজির উপকার, এটাই। আপনি টেকনোলজি ছাড়াও তো এগুলো লিখতে পারতেন, মানে হাত দিয়ে লিখতেন আর কি, কিন্তু টেকনোলজি দিয়ে কি উপকারটা হচ্ছে আমাদের, এইটাই উপকার হচ্ছে। যে জিনিসটা আমরা ম্যানুয়ালি করতে গেলে যে সময় লাগতো সেটা টেকনোলজির মাধ্যমে অনেক কতটা ফাস্টার, এটা আসলে মানে দুই জায়গার কম্পেয়ার অনেক পার্থক্য আছে, অনেক বিশাল পার্থক্য। তো এটাই, যে যে জিনিসগুলো আজ থেকে 50 বছর আগে যে মানুষগুলো দুনিয়াতে ছিল, বা 100 বছর আগে, 200 বছর আগে,
তো যারা এই প্রযুক্তি যখন ছিল না, এক কথায় এই প্রযুক্তিগুলো যখন ছিল না, তো ওনারা ওনাদের জীবনের যে কাজগুলো করছে সেই কাজগুলো ওনারা যদি 50, 60 বছর, 70 বছর হায়াত পায়, এই 60 বছরে উনি যে পরিমাণ যে যতগুলো কাজ করছে, দেখা গেছে এই প্রযুক্তির মাধ্যমে সেই কাজগুলো করতে হয়তো 2 বছর লাগবে। তার মানে ওনার 60 বছরের জিন্দেগির কাজগুলো আপনি হয়তো 2 বছরে কমপ্লিট করে ফেলতে পারবেন। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি স্যার, মজাটা কিন্তু এখানেই, মানে প্রযুক্তির মজাটা হচ্ছে এখানেই, ওকে বুঝছেন? স্যার। তো এইটাকে কাজে লাগাইতে হবে এখন। হ্যাঁ, কি বলেন না? স্যার প্লাগইনের বিষয়গুলো কি ফ্রিতে ব্যবহার করা যায়? না, সব প্লাগইন ফ্রি না, যেগুলো পেইড এতে লেখা আছে, এই যে ফ্রি পেইড পেইড, তো এভাবে জানেন, এটাও জানেন নিতে পারেন, বা প্রত্যেকটা প্লাগইনে গুগলে সার্চ করলেও দেখতে লেখা থাকবে পেইড নাকি ফ্রি। তো ফ্রিতে ইনস্টল করতে পারবেন, কিন্তু কিছু ব্যবহার করতে গেলে তখন টাকা চাইতে পারে, অথবা ফ্রি পেইড যেহেতু লেখা থাকবে, যেগুলো ফ্রি এবং পেইড লেখা থাকে সেগুলো কিছু জিনিস আপনাকে ফ্রিতে ইউজ করতে, ধরেন আপনি আহ, এই প্লাগইনে যদি 150টা ফাংশন থাকে, আপনাকে হয়তো 10টা ফাংশন সে ফ্রিতে ইউজ করতে দিবে, বাকি 40টা ফাংশন টাকা ছাড়া হবে না। ব্যাপারটা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে যে প্লাগইনটা ডব্লিউপি, আমরা যে কমার্স প্লাগইনটা ইনস্টল করছি, কমার্স, ওয়েলকাম টু সেট আপ মাই স্টোর, আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, ওকে, বাট এখানে আপনি এগুলো আপনি যা মন চায় দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট। এখানে আপনি আপনার নাম ঠিকানা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। দেখেন আমি স্কিপ করে চলে যাব, ঠিক আছে? এগুলো যদি আপনি দিতে চান দিবেন, না দিলেও এই যে স্কিপ কন্টিনিউ, এখান থেকে স্কিপ, মানে এগুলো কম্পালসারি না। আচ্ছা, তো আমরা উকমার্স ইনস্টল করে ফেললাম। উকমার্স ইনস্টল করার ফলে কিছু পরিবর্তন, মানে কিছু ফাংশন চলে আসবে আমাদের এখানে, কিছু ফাংশন অটোমেটিকলি চলে আসবে। আমরা যদি পেজে যাই, পেজে যে ওয়েবসাইটের পেজে যাই, দেখেন এখানে কিছু পেজ চলে আসবে, যেমন কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, এরপর হচ্ছে শপ, এই পেজগুলো কিন্তু আমরা করে নিই। এই পেজটা, এই পেজটা, এই পেজ, এই 4টা পেজ, এই যেগুলো সিলেক্ট করলাম এগুলো কিন্তু আমরা করে নেই, এগুলো উকমার্স করেছে। তার মানে উকমার্সের নিজস্ব কিছু পেজ আছে যেগুলো অটোমেটিকলি চলে আসছে, এবং উকমার্স প্লাগইনটা আমরা এই পাশে এসে পাবো, এই যে বাম পাশে এখানে চলে আসবে আর কি, ঠিক আছে? তো তারা আমাদেরকে এটা কাস্টমাইজ করতে বলতেছে। আচ্ছা, তো এখানে এখানে দেখেন প্রোডাক্টের আপলোডের অপশন আছে, অর্ডার অপশন আছে, মানে আমাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে, তো কেউ যদি অর্ডার করে সেটা আমরা এখানে দেখতে পারবো আর কি, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সেটিং এ যেতে হবে। প্রথম কাজ আমরা সেটিং এ যাব, এই প্লাগইনটার কিছু সেটিং ডেভেলপ করতে হবে, তারা আমাদেরকে বলছে আর কি, আমরা এগুলো বুঝে টুঝি কিনা। ইয়েস। আচ্ছা, এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন আর কি, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তো এখানে স্টোরটা সেট আপ হচ্ছে আর কি। তো স্টোর মানে দোকান, দোকানটা কোথায় অবস্থিত, মানে আপনি কোন জায়গা থেকে মেনটেন করতেছেন, সেটা আপনাকে যে অ্যাড্রেস দিবেন সেটাই সে মেনে নেবে আর কি। কান্ট্রি এখান থেকে দিবেন, আপনার জিপ কোড এখান থেকে দিবেন, সেলিং কান্ট্রি অল, আপনি মানে আপনি কোন দেশে বিক্রি করবেন, স্পেসিফিক কান্ট্রি হলে সেখানে কান্ট্রির নাম লিখতে হবে, মানে আমি শুধু বাংলাদেশে সেল করবো, অন্য কোথাও সেল করব না। তো আমি আমি সেল অল দিয়ে দিলাম, এই যেগুলো এগুলা, মানে এগুলা চেঞ্জ করলেও করতে পারেন আপনার ইচ্ছা। আর এখানে কারেন্সি কি হবে, ডলার না টাকা, কথা বুঝছেন কিন্তু। আপনি ডলারে নেবেন না টাকা নেবেন, সেটা আপনি ইউএসডি, আমি ডলার দিয়ে দিলাম। আপনি যে টাকা করতে পারেন, ডলারও করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে জেনারেল একটা গেল। এরপরে প্রোডাক্টে আসার পরে এখানে প্রোডাক্ট পেজ হবে সব পেজ, মানে ওই যে তারা একটা পেজ তৈরি করছে, 4টা পেজ তৈরি করছে, সেখানে একটা পেজ আছে সব। তো আমাদের ওয়েবসাইটে যখন প্রোডাক্ট আমরা আপলোড করব, অটোমেটিকলি সব পেজে চলে যাবে, যেহেতু এটা ইকমার্সের সিস্টেমে, এটা যে অন্য কোথাও যাক বা না যাক, অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে। আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে আমাদের ধরার কোনো দরকার নাই। এরপর হচ্ছে শিপিং। শিপিং হচ্ছে আমাদের এই এই প্রোডাক্টগুলো আমরা কোথায় ডেলিভারি করব। তো বাংলাদেশে ডেলিভারি করব, রেস্ট অফ দা ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী। তো এখানে বাংলাদেশে ডেলিভারিটা আমরা করব কিভাবে? ডেলিভারিটা ফ্রি শিপিং, ফ্রি বলতে মানে টাকা লাগবে না। এখন আমরা যদি ফ্রি শিপিং
ভ্যালিড ফ্রি শিপিং কুপন মাধ্যমে শিপিং করতে চান, মানে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে এখানে। তো ফ্রি শিপিংটাই ভালো, ঠিক আছে, সবচেয়ে ফ্রি শিপিংটাই ভালো। ওকে, তো এটা আপনি কিভাবে তৈরি করবেন এই শিপিংটা? আপনি এখান থেকে এই যে ফ্রি শিপিং না ফ্ল্যাট রেট, দুইটা অপশন এখানে আছে। ফ্রি মানে কোনো টাকা লাগবে না, কাস্টমার ফ্রিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবে। আর ফ্ল্যাট রেট মানে হচ্ছে টাকা লাগবে। টাকা মানে ধরেন 60 টাকা বা 100 টাকা, আপনি যাই দিবেন তাই। তো এখানে কত টাকা? ধরেন 120 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 120 টাকা দিয়ে সেভ দিলে কি হবে? 120 টাকা তাকে ডেলিভারি চার্জ দিতে হবে। তো দুইটা তো এইভাবে রাখা যাবে না, একটা রাখতে হবে। আমি একটা রাখলাম, আরটা থাক। সো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কান্ট্রি, এর নাম দিলেন, কোন দেশে শিপিং করবো সেই কান্ট্রি। এখন শুনেন, এখানে যদি আমরা এখানে একটা বিষয় আছে। এখানে এখানে একটা বিষয় হচ্ছে, এইটা হচ্ছে ধরেন অনেক সময় ব্যাপারটা হতে পারে যে আমি শুধু ঢাকাতে একটা শিপিং, ঢাকার বাইরে আর একটা শিপিং হতে পারে না। তো এখানে আমি কিন্তু ঢাকা দিতে পারবেন, এই যে আমি কিন্তু এখানে কান্ট্রি চেঞ্জ, লোকেশন চেঞ্জ করতে পারবেন। যে ঢাকা, শুধু ঢাকা সিলেক্ট করবেন, ঢাকার জন্য একটা রুলস। এখন যে রুলস, ফ্রি শিপিংটা আমি কোথায় দিব? হতে পারে অথবা ফ্রি শিপিং দিলাম না, আমি ঢাকাতে 60 টাকা, এই যে ঢাকা, এই যে শুধু ঢাকা দিয়ে দিলাম, তাহলে কি হলো? বাংলাদেশ কেটে দিলাম। শুধু ঢাকাতে কত? আমি যেটা দিব সেটাই, 60 টাকা দিয়ে যে মিনিমাম অ্যামাউন্ট কত? 60 টাকা। ঢাকাতে 60 টাকা হয়ে গেল। এখন ঢাকার থেকে 60 টাকা, এখানে লেখাটা ফ্রি, ফ্রি না দিয়ে আপনি লেখেন ফ্রি, লেখাটা আপনি না দিয়ে দেখুন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড শিপিং 60 টাকা। ঠিক আছে, তো আপনি টাকা দিয়ে দিতে পারেন, টাকা ছাড়াও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ঢাকার বাইরে কত হবে? আপনাকে এটা আটটা তৈরি করতে হবে। এখন এটা এখন জোন, এখানে আবার আটটা তৈরি করতে হবে। ঠিক আছে, দুইটা তৈরি করতে, একটা ঢাকার জন্য, এটা হচ্ছে আউট অফ ঢাকা। এখানে আপনার ঢাকা ছাড়া বাকি জেলাগুলো দিতে হবে। এখানে ঢাকা ছাড়া বাকি যত জেলা আছে, এই সবগুলো যে বাগেরহাট থেকে শুরু করে সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ঢাকার বাইরে কত, সেটা আপনাকে এখানে দিতে হবে। কত ঢাকার বাইরে? 120 টাকা। শেষ। তাহলে এখানে হচ্ছে ঢাকার বাইরের লোকেশন, জেলাগুলো দিব। আর উপর আরেক প্রথমবার যেটা করলাম সেটা হচ্ছে ঢাকার ভিতরের জেলাগুলো দিলাম। তাহলে দুইটার জন্য দুইটা হয়ে গেল। আর যদি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি হয়, সারা বাংলাদেশে কি ফ্রি ডেলিভারি হয়, তাহলে আপনি ঢাকা বা ঢাকার জন্য আলাদা বা ঢাকার বাইরে আলাদা করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই যে এরকম দুইটা করার দরকার নাই, একটাই। তো সেখানে আমরা কি করতে পারি? সেখানে আমরা সেখানে আমরা শুধু বাংলাদেশ লিখে দিলে হবে। এই যে বাংলাদেশ লিখে দিলেই, মানে পুরো বাংলাদেশেই ফ্রি ডেলিভারি, নো রিকোয়ারমেন্ট, ফ্রি ডেলিভারি। এখানে নামটা আমি চেঞ্জ করে দিলাম, ফ্রি শিপিং। এখানে নাম কোনো ফ্যাক্ট না, আসলে নাম কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। আপনি একটাও যদি সারা বাংলাদেশে ফ্রি হয় তাহলে একটা করলেই হবে। জি স্যার। জি সারা স্যার, বুঝতে সারা পারছি। বাংলাদেশের ক্ষেত্রে একটা করলেই হবে। আর যদি সারা বাংলাদেশ, ঢাকার জন্য একটা রুলস, ঢাকার জন্য 60 টাকা, তো ঢাকা নিয়ে একটা 60 টাকা দিয়ে একটা ফ্রি ডেলিভারি তৈরি করতে হবে। আর ঢাকার বাইরে বাকি যতগুলো জেলা আছে সবগুলোকে সিলেক্ট করে আপনাকে আরেকটা যে আটা তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে পেমেন্ট। আমরা পেমেন্টে চলে যাই। তো পেমেন্ট হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি, এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি, মোর পেমেন্ট। আচ্ছা, তারা এখানে ই-কমার্স আরো পেমেন্ট মেথড নিয়ে আসছে, স্ট্রাইপ, পেপাল, স্কোয়ার, অনেক পেমেন্ট মেথড আছে। তো এগুলো হচ্ছে ধরেন, এগুলোর জন্য আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে। ঠিক আছে, এগুলো বাংলাদেশ অনেকগুলো তো বেশিরভাগ বাংলাদেশ থেকে হবেও না, পেপাল নাই বাংলাদেশে, অনেক কিছুই বাংলাদেশে অনেকে বিকাশ, নগদ এগুলো ইউজ করে আর কি। হ্যাঁ, বিকাশ, নগদ এগুলো ইউজ করে। এই যে আমরা করবো কি, ক্যাশ অন ডেলিভারি এটাকে এনাবেল করে দিব আর কি। এই যে এখানে এসে এনাবেল, দ্যাটস এনাফ। ঠিক আছে, এনাবেল করে দিলাম। এখন মানে মানুষ অর্ডার করবে ক্যাশ অন ডেলিভারিতে। ক্যাশ অন ডেলিভারি তো বুঝছেন। আচ্ছা, আচ্ছা, পেওনিয়ার দিয়েও সিস্টেম তারা এটা নতুন আপডেট করছে, যেটা বললাম, পেওনিয়ার দিয়ে। তাহলে আমাদেরকে আপাতত ইউজ করতে হবে কোনটা? বাংলাদেশে যেহেতু এই সিস্টেম, অনলাইন পেমেন্ট সিস্টেমটা এরা মানে মানুষ দেয় না, তো বাংলাদেশে চলে শুধু এটাই। যেমন আমাদের
বিজনেসও একই রকম। ম্যাঙ্গোমার্ট আমাদের আন্ডারে তো এখন প্রায় 250 প্লাস ড্রপশিপার কাজ করে। তো আলহামদুলিল্লাহ তারা তো খুব ভালো পারফরমেন্স করতেছে। তো এখানে এই যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, তো এই প্রোডাক্টগুলো এখানে ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে। তো ইনশাল্লাহ আপনারাও কাজ করতে পারবেন। আহ, আপনারাও এখানে কাজ করতে পারবেন। এই ধরনের এই খেজুরগুলা আহ, আপনারা হোলসেল রেটে, এগুলো সব হোলসেল, এগুলো তো রিটেল রেট দেওয়া, এগুলো হচ্ছে রিটেল রেট মানে খুচরা দাম। আপনারা চাইলে হোলসেল রেটে আমাদের মাধ্যমে ড্রপ শিপিং করতে পারবেন। তো এখানে খুচরা দামটা মানে হোলসেল দামটা কিন্তু ড্রপ শিপাররা ছাড়া কেউ দেখবে না। মানে সাধারণ মানুষ শুধু রিটেলটাই দেখবে। ধরুন এই খেজুরটা কেনা হচ্ছে প্রায় 600 টাকার মতো কিনা, কিন্তু বিক্রি কত 600 বা 650 এরকমই হবে আনুমানিক, বাট বিক্রি হচ্ছে 700 1050 টাকা। এখন আপনি যদি 900 টাকাও বিক্রি করেন আমাদের কোনো সমস্যা না, এটা পার কেজির কথা বলছি আর কি, পার কেজি। ধরুন এই গড়িটা কিনা হচ্ছে, এই গড়িটা কত 2490 টাকা। এই ঘড়িটা, এটা হচ্ছে কিন্তু ইয়া ঘড়ি, সুপার অ্যামোলেড ঘড়ি। মানে এটা ঘড়ির মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। যে সুপার অ্যামোলেড বেশিরভাগ তো স্যামসাং এর মোবাইলে আপনারা পাবেন, স্যামসাং এর গুলাতে। এবং সুপার অ্যামোলেডের যাত্রা আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছি স্যামসাং থেকেই শুরু। যেমন স্যামসাং একদম ফার্স্ট সিরিজ গুলো থেকে, নোট 1, নোট 2, নোট 3, তারপর এস সিরিজ গুলো তো ছিল, S1, S2, S3, S5 স্পেশাল এগুলোতে। এবং ডিএসএলআর মোড কিন্তু চালু হয় এই S5 থেকে। আচ্ছা যাই হোক, তো এখন ইয়ে হচ্ছে যে এই গড়িটা কিনা হচ্ছে মনে হয় সম্ভবত 1500 টাকার আশেপাশে। হ্যাঁ, 1500 টাকার আশেপাশে বিক্রি কিন্তু খুবই ভালো। 800 টাকা যদি একটা গড়ি যদি 600-700 টাকা লাভ থাকে, দেখেন না, সারাদিনে যদি 10টা বিক্রি করা যায় কামায়, আর আর কিছু লাগে? এনাফ। আমি আমার আমি স্টুডেন্টদেরকে দেখাইতে গিয়ে, মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, প্রত্যেকটা ব্যাচে একটা করে আমি বিজনেস স্টার্ট করি। তো স্টুডেন্টদেরকে আমি দেখাইতে গিয়ে আমার